তো সবাইকে ওয়েলকাম জানাই আরেকটা এপিসোডে উইকেন্ড রাইডার্সের। আজকে আমরা যাচ্ছি একটা হিস্টোরিক্যাল স্পেসে, ঘড়িতে বাজছে 1:14। আর আপাতত আমরা শ্রীনিকেতন মোড় থেকে প্ল্যান আছে সোজা যাব ইলামবাজার থেকে রাইট সাইড নেব এবং যাব দুবরাজপুরের দিকে। তো ব্লগটা হতে চলেছে বেশ ইন্টারেস্টিং, দেখতে থাকো। এই ব্লগটাতে আমরা এক্সপ্লোর করতে চলেছি হেতমপুর রাজবাড়ি আর তার সাথে একটা বেশ সুন্দর ড্যাম, যেটা তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখলে তবেই জানতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। ও ট্রাফিক, কত সুন্দর সুন্দর গরু। তো ঢুকছি ইলামবাজারের আগে যে জঙ্গল, সেই জঙ্গল ঢুকছি, তার ঠিক কিছুটা আগে আছি। এখন ঘড়িতে 1:25। ইলামবাজারের প্ল্যান আছে একটা ছোট্ট ট্রাইপড বা ওই গোছের কিছু একটা নেওয়ার, কারণ তাতে ফুটেজগুলো আরও বেটার আসবে। অনলাইনের ভরসায় থাকলে আজকের যে ব্লগটা সেটা মোটামুটি মারা যেতে পারে, তাই দেখছি যদি ইলামবাজারে সেটা পেয়ে যাই নিয়ে নেব। কলকাতার কাছে ধর্মতলা আর বোলপুরের কাছে ইলামবাজার একই ব্যাপার, ওখানেও জিনিসপত্র ওরকমই রেটে বিক্রি হয় যেরকম এখানে বিক্রি হয়। মোবাইল সেন্টারের সামনে এখান থেকে জমজম ইলামবাজার থেকে এই পার্টিকুলার জিনিসটা পারচেস করলাম, যেটা হচ্ছে একটা সেলফি স্টিক। লিটারালি এটার হাইট হচ্ছে 9 ফুটের কাছাকাছি, ঠিক আছে। এবং এটা তো অবশ্যই, তার সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে কিন্তু একটা স্ট্যান্ড হিসেবেও পারপাসটা সার্ভ করবে। তো মোটামুটিভাবে এই প্রোডাক্টটা আমরা পেলাম বার্গেনিং করে 280-তে পেলাম। তো তোমরাও আসলে সেটা বার্গেনিং করে পেতে পারো, অসুবিধা নেই। এবার চলো এটা দিয়েই তোমাদেরকে এবার বাকি ফুটেজগুলো দেখাবো। অ্যান্ড আজকের পারচেস এটা। তো চলো, জমজম শেষ হলো ইলামবাজারের বন আর পেয়ে গেলাম একটা ত্রিকোণ। এই ত্রিকোণ থেকে সামনে ডান দিকের রাস্তাটা নিয়ে সোজা যেখানটায় দেখা যাচ্ছে হিট করছে, মুছে নাও ফ্যান্টে আচ্ছা। ডান দিক থেকে এই পার্টিকুলার জায়গাটা ইলামবাজার, এখান থেকে ডান দিকে গেলে হচ্ছে দুবরাজপুর। তো আমরা ডান দিকের রাস্তাটা ধরবো এবং দুবরাজপুরের দিকে এবার সোজা যাব। দুবরাজপুরের এই রাস্তাটায় ঢোকার সাথে সাথে আমরা পেয়ে গেলাম দুবরাজপুর মোরগ্রাম হাইওয়ে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মোরগ্রাম পানাগড় হাইওয়ে এটা। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে মোরগ্রাম পাবে, আর যদি পেছন দিকে যাই তাহলে পাবে হচ্ছে পানাগড়। এই সময়টায় দুবরাজপুরের দিকে এসে মোটামুটি লাভেই হলো। বাঁ দিকেও পুরো সবুজ আর ডান দিকেও গ্রিনারি, পুরো মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। আর এটা কিন্তু চোখের জন্য খুব ভালো। পুরো সপ্তাহ কম্পিউটারে কাজ করার পর এই হঠাৎ করে এসে এই গ্রিনারি একদম দূর অবধি দেখা, সলিড। কিন্তু ওই ব্যাপার আসা হয় না, ছুটি পাওয়া যায় না, এই হচ্ছে সমস্যা। বাকি সব ঠিক আছে। আপাতত খুঁজতে হবে পলাশ গাছে, কিন্তু এই সময়টার একটা বেশ বড় আকর্ষণ। এবং দোলের আগটায় ওই অ্যাট্রাকশনের জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসছে এই জায়গায়। তো দেখা যাক পলাশ গাছ সামনে পাই কিনা। তো সামনে যে দুটো ভাই যাচ্ছে, ওরা লিটারালি যেতে যেতে আমাদের বাইকের পেছনে আমাদের চ্যানেলের নাম লেখা আছে সেটা দেখে ওরা সাবস্ক্রাইব পর্যন্ত করে দিল, ঠিক আছে। আমাদেরকে খুলে দেখাচ্ছে যে এই দেখো আমি সাবস্ক্রাইব করলাম। আমরা ট্রাকগুলো এমন পজিশনে যাচ্ছে যে ওভারটেক করাটাও এখন খুব দুষ্কর। বাহ, প্রত্যেকটা ট্রাকের মধ্যে এত সুন্দর দূরত্ব রেখেছে। ট্রাকের থেকে ডিস্টেন্স মেনটেন করাটা খুব ভালো, কিন্তু ওই ওভারটেক করতে গেলে ওই জিনিসটা বড্ড সমস্যা করে এই সিঙ্গেল ওয়েতে যেগুলো যায়। যদিও এখানে 2 ওয়ে হয়েছে, তবুও তাহলেও এই ভাইয়েরা ছিল। থ্যাংক ইউ। 76 দুবরাজপুর সোজা 8 কিলোমিটার। 8 কিলোমিটার পর দুবরাজপুর। আমরা কত 6 কিলোমিটার পর বেঁকে যাবো, তাই তো। 6 কিলোমিটার পর আমরা জাস্ট লেফট সাইডে একটা টার্ন নিয়ে বেঁকে যাব। এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা ক্রস করে আমরা বেঁকে গেলাম লেফট সাইডে। না, সরি ফর দ্যাট, রাস্তা ভুল করেছিলাম। আবার ব্যাক এসে আবার মেন রোডে উঠছি। লেফট সাইডে যেতে হবে। লেফট সাইডে গিয়ে আবার একটুখানি গিয়ে বাঁ দিকে মাখছে, আমরা তার আগের গলিতে বেঁকে গেছি। তো বেসিক্যালি এই চওড়া রুটটাই তোমাদের ঢুকতে হতো, ভুল করে আমি ওই রুটে ঢুকে গেছি। দুদিকে দুটো হাতি দেখতে পেলাম। এটা বোধহয় হেতমপুর রাজ হাই স্কুল যাচ্ছে এবং এটা ওয়েলকাম গেট হিসেবে জিনিসটা বানানো হয়েছে।
তো আমরা যাচ্ছি ডান দিকে, বাঁ দিকে স্কুলটাকে রেখে দিয়ে আমরা ডান দিকে রাস্তাটা ধরলাম। কিছুটা এগিয়ে দেখা যাক, একটা পুরনো ধাঁচের মন্দির দেখতে পাচ্ছি, যেটা চন্দ্রনাথ শিব মন্দিরের মধ্যে পড়ে। চন্দ্রনাথ শিব মন্দির নামে খ্যাত এটা। 1847 সালে মহারাজ কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি নির্মাণ করেন, যেটি আকৃতিতে অষ্টভুজাকার এবং এখন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। নবরত্ন বা 9টি চূড়া স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটির সামনে আমরা টেরাকোটার অসংখ্য গাছ দেখতে পাই। মন্দিরটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই মন্দিরেই একমাত্র ব্রিটিশ ভিক্টোরিয়ান ব্যক্তিত্বদের যে সমস্ত ধর্মনিরপেক্ষ চিত্র সেগুলো এখানে এক এক করে আমরা দেখতে পাই। শেক্সপিয়ার থেকে শুরু করে বাইরন, ক্লাইভ, এমনকি রানী ভিক্টোরিয়ার মূর্তি অবধি এখানে অঙ্কন করা রয়েছে। মহাদেব এখানে সাদা বৈষ্ণব শিব হিসেবে পূজিত হন। এখানে ধর্মীয় চিত্রকল্পকে ন্যূনতম রাখা হয়েছে এবং পোড়ামাটির অলঙ্করণ মূলত ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবিত। আকন্দ ফুল কি কাজে লাগে এটা? আকন্দ ফুলের অনেক ব্যবহার আছে। আকন্দ ছোট বাচ্চার অন্নপ্রাশনের আগে, শিবের গলায় আগে মালা মালা ওই আকন্দ ফুলের মালা শিব পুজোতে ব্যবহৃত হয়। আবার বিয়েতেও ওই আকন্দ ফুলের মালায় আগে মালা বদল হয়। এটা আমাদের গ্রাম বাংলার একটা সংস্কৃতি আর এটা উপাচারে খুব প্রয়োজন। এই মন্দিরে আরেকটা মজার বিষয় লক্ষ্য করলাম আমরা, যে কিছু গাউন পরা মহিলা এবং টুপি পরা পুরুষদের পৃথকভাবে দৈনন্দিন সামাজিক দৃশ্য আমরা কিন্তু এই মন্দিরের গায়ে খোদাই করা দেখতে পাচ্ছি। ব্রিটিশরা ছিল তখন পুরো চার্চের মতো আদল দিবে, মানে উপরের দিকটা তো। হ্যাঁ, এটা কিন্তু মানে কি বলতে, ওদের যে আধিপত্যটা ছিল, ওরা শিব মন্দিরটা বানিয়েছে কিন্তু নিজেদের আধিপত্যের উপরে দেখে দিয়েছে, ঠাকুরের উপরে। এইটা বড় বাড়াবাড়ি, ওই জন্যই পালিয়েছে, পালাইছে সব। এবার নেক্সট স্টপেজ রাজবাড়ি। কোন রাজবাড়ি? হেতমপুর রাজবাড়ি। এবং বলতে বলতে আমরা চলে এলাম কৃষ্ণচন্দ্র কলেজের সামনে। এইটা হচ্ছে সেই কৃষ্ণচন্দ্র কলেজ যেটা বীরভূমের খুব সম্ভবত প্রথম ইনস্টিটিউশন, একটা বড় ইনস্টিটিউশন যেটা উচ্চশিক্ষার জন্য তৈরি হয়েছিল, এবং এটা সেই মহারাজা কৃষ্ণচন্দ্রই তৈরি করেছিলেন। ফেলুদা সিরিজের গোসাইপুর স্বর্গরম মনে আছে? সেটা শুটিং হয়েছিল এই কলেজে। এছাড়াও গোপিকাইন বাঘাবাইন আর গণদেবতা, এই দুটো ফিল্মেরও শুটিং কিন্তু এই কলেজে হয়েছিল। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ডিএভি স্কুলের সামনে। ডিএভি স্কুল নয়, হেতমপুর রাজবাড়ির সামনে, যেটা এখন কিন্তু একটা ডিএভি স্কুলের প্রিমাইজ। শোনা যায় যে হেতম খানের নামে তৈরি হয়েছিল এই রাজবাড়িটা, যেটা আজও দাঁড়িয়ে আছে এই হেতমপুরের বুকে এবং এখানের সৌন্দর্য বৃদ্ধি করছে। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের হাত থেকে আত্মগোপন করার জন্য এই রাজবাড়িতেই আশ্রয় নিয়েছিলেন, এবং এখানকার যে রাজবাড়ি সেটাতে 999টি দরজা থাকার জন্য এটি হেতমপুর হাজারদুয়ারি নামে বিখ্যাত। এটা কি দেখছি আমরা? ডিএভি পাবলিক স্কুল। কেন এটাকে স্কুলে কে ট্রান্সফার করলো? এটা স্কুলে ট্রান্সফার করে একটু ভালো করেছে, তাহলে রক্ষণাবেক্ষণটা ভালোভাবে থাকে। হ্যাঁ, লোকজন আসছে, মানুষজন তো থাকে না রাজবাড়িতে, সব ভেঙে চুরে পড়ে। স্কুলের হাতে দিয়ে দেওয়া হয়েছে, ভালোই হয়েছে। এখানে জায়গাটা সংরক্ষণ হয়ে থাকে। হ্যাঁ, এখানে জায়গাও রয়েছে সামনে অনেকটা। এখান থেকে গেটটা দিয়ে আমরা ভেতরে এলাম। গেটটাও বেশ বড় ছিল এন্ড গ্র্যান্ড ছিল। গেটটা দেখার জন্য এইভাবে দেখতে হবে।
আমাদেরকে এটা তো মানতেই হবে যে জায়গাটা সত্যিই খুব সুন্দর। বীরভূম থেকে 1 ডে ট্যুর যারা কলকাতা থেকে আসছে তাদের জন্য এবং যারা বাইরে থেকে আসছে তাদের জন্য জায়গাটা কিন্তু সুন্দর এবং হিস্টোরিক একটা ইমেজ ডেফিনেটলি বহন করে। এর সাথে আরেকটা বোনাস রয়েছে এর পরে যেটাতে আমরা যাব, সেটা হচ্ছে একটা দিঘি বা বলা চলে একটা ড্যাম। সো ড্যামটা কি সেটা আমি বলবো। আর আজকেও আমাদের মনিলেই কিন্তু ঘোরাচ্ছে, ঠিক আছে। নেপালের পর বোধহয় ফার্স্ট কোথাও নিয়ে আসলো আজকে, ঠিক আছে। কিছু দেখতে চাইলে এখানে আসলে ভালো লাগে। আপনারা যদি বোলপুর শান্তিনিকেতনে ওই দোল উৎসবের জন্য আসেন, তাহলে যদি আপনাদের কোনো একটা হেরিটেজ সাইট ভালো লাগে, মানে আপনারা যদি ঐতিহাসিক কিছু জিনিস আপনারা দেখতে চান, তাহলে হেতমপুর আসতে পারেন। এখানে কিন্তু পুরো এরিয়াতেই এরকম অনেক ছোটোখাটো মন্দির, হেরিটেজ, অনেক রকমের ঐতিহাসিক নিদর্শন রয়েছে। তার মধ্যে এই একটা রয়েছে যেটা প্যালেস ছিল, হ্যাঁ রাজবাড়ি ছিল, সেটা এখন স্কুল হয়ে গেছে। আবার কলেজও রয়েছে, তার সাথে সাথে আমরা যে শিব মন্দির দেখলাম সেটা আছে, এবং আরও অনেক ছোটোখাটো মন্দির রয়েছে। বেশ ভালো লাগবে, মনে হবে যেন অনেকটা পুরোনো দিনে চলে গেছি। তো দোলের সাথে এটা একটা কম্বো হিসেবে আপনারা নিয়ে নিতে পারেন। আসলে আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে বক্রেশ্বর ড্যামটাকে আমরা বলছি নীল নির্জনে। তার নীল রঙের জলরাশির জন্য এই নামটা। আর ওখান থেকেই বক্রেশ্বর নদীটা উৎপন্ন হচ্ছে, যে বক্রেশ্বরের সাথে শেষে গিয়ে কোপাই মিলছে। যে কোপাই আমাদের বোলপুরের উপর দিয়ে যাচ্ছে, শান্তিনিকেতনের উপর দিয়ে, ঠিক সেই কোপাই গিয়ে মিশছে বক্রেশ্বরের সাথে। তার জায়গাটা সেটাকেই বলছে হাঁসুলি বাঁক, এবং এখানেই সেই হাঁসুলি বাঁকের উপকথা লেখা হয়েছিল। তো আজ এখানে স্পষ্ট করে লেখা হয়েছিল এই যে বক্রেশ্বর ড্যাম। আমরা গল্প করতে করতে ওদিকে পেরিয়ে গেছিলাম, দিয়ে আবার ব্যাক এসে এটাতে যেতে হবে। রাস্তায় কত দূর দেখাচ্ছে? 1 কিলোমিটার। হ্যাঁ, এত উন্নত হয়ে গেছে আমাদের দেশ বটে। কই রে, উপর দিয়ে রেল লাইন চলে গেল, নিচ দিয়ে এই রাস্তাটা পেরিয়ে গেলাম। হ্যাঁ, সেই কারণে এই জিনিসটা করা। বক্রেশ্বর ড্যামের ফার্স্ট ভিউ। ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। সংরক্ষিত এলাকা, রিজার্ভড এরিয়া। মনে হচ্ছে ওখানে বেশ কিছু পাখি দেখা যাচ্ছে। আমি সামনে গিয়ে আবার বাকি ফুটেজটা দেখাচ্ছি। তো পাখিগুলো তোমাদেরকে একবার জুম ইন করে দেখিয়ে দিই। এই দেখো, পরের পর কিন্তু পাখি বসে রয়েছে। সুপার লাগছে দেখতে জায়গাটা। এখানে বসেই থাকতে ইচ্ছে করছে, মনে হচ্ছে এখানে বসে থাকি। দুর্দান্ত একটা ভিউ। তো এখন আমরা যে জায়গাটায় আছি, এই বাঁ দিকটা তোমরা দেখতে পাচ্ছ যে ড্যাম, আর সামনে ওইখানটায় দেখা যাচ্ছে যে বক্রেশ্বর যে থার্মাল প্ল্যান্ট, সেটা। এখানে লেখা আছে জলে নামা বিপজ্জনক এবং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর তার সাথে এখানে দেখো পরিযায়ী পাখির পুরো টিম বসে আছে, ঠিক আছে। দুর্দান্ত একটা ভিউ, ব্যাপক একটা জায়গা। জলটার কালারটাও নীল, কিন্তু কিছুটা অ্যালগি আছে যদিও। সাবধান, জলে নামা বিপজ্জনক এবং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভালো করে পড়ে নাও। আর ওখানে লেখা আছে নো ফিশিং, নো বোটিং, নো সুইমিং। কিছুই করবো না, তাহলে আসবো কেন? আসবো এই মজাটা নিতে যে এখানে কেউ নেই, এটা নির্জন, এবং নির্জনে নীল নির্জনে। আমার নাম নীল এবং এটা নির্জন, তাই নীল নির্জনে।
তো দুর্দান্ত কিছু ফুটেজ, এর সাথে সাথে এই যে যেমন তোমরা দেখতে পাচ্ছ সূর্যটা অস্ত যাচ্ছে, তার সাথে আমরা ভাবলাম একবার সামনের দিকটাও দেখে আসি। এই হচ্ছে সেই বক্রেশ্বর নদীর বোধহয় আউটলেটটা। নো এন্ট্রি উইদাউট পারমিশন, বাট সবাই ঢুকে তো পড়ছে। এই পুরো জায়গাটা হচ্ছে WBPDCL এর আন্ডারে, মানে যে প্রোডাকশন লিমিটেডের যে ইউনিটটা আছে সেটা, ডিস্ট্রিবিউশন ইউনিটটা নয়, প্রোডাকশনের লিমিটেড ইউনিটটার আন্ডারে এই জায়গাটা রয়েছে। ঠিক আছে, পিকনিক বা সে সমস্ত কোনো কাজে এই জায়গায় লোকজন আসতে পারে, মানে এমনি টাইম কাটানোর জন্য দুর্দান্ত জায়গা। সেটা ঠিক, সেটা একটা অ্যাডেড প্লাস পয়েন্ট এখানে, যেটা হয়তো আমরা অন্য কোথাও পাবো না। পেছনে সূর্যটা অস্ত যাচ্ছে, এটা আমরা দেখছি। বলে দাও সিং। ওয়াও, কি দুর্দান্ত লাগছে, সূর্য অস্ত যাচ্ছে আর এই যে যে পরিযায়ী পাখিগুলো আমরা দেখছিলাম সেগুলো কি সুন্দর চড়ে 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 যাচ্ছে। দারুণ একটা দুর্দান্ত একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সূর্য অস্ত যাওয়ার এরকম মানে সুন্দর দৃশ্য মনে হয় আরেকটা জায়গায় মুকুটমণিপুরে আমরা দেখেছিলাম। কি অসাধারণ লাগছে। গতবারই ভাবছি যে ক্যামেরাটা বন্ধ করবো, এই ফুটেজটা আমাকে ক্যামেরা বন্ধ করতে দিলে তবে তো বন্ধ করবো। হ্যাঁ, কি দুর্দান্ত একটা লাগছে সিন দেখতে। এইখান থেকে যদি আমরা দৌড়ে আসতাম না এইখানটায় সেট করে, তাহলে কত সুন্দর হতো বলো তো পেছনটায় এটা। তো ফাইনালি আমরা চলে এলাম ড্যামের একদম এন্ড পয়েন্টে। তো ড্যামটা কতটা লম্বা সেটা সেরকমভাবে মাপা হয়নি, বাট স্টিল এটা হচ্ছে ড্যামের এন্ড পয়েন্ট। ওদিকে স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্ট থেকে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা ডান দিকের এই প্যারালাল রোডটা যদি ধরে নিই, সেটাও দিয়ে যেতে পারো, আবার ওটা দিয়েও যেতে পারো। এই রাস্তাটা দিয়ে যাওয়া যেত, কিন্তু সমস্যা হচ্ছে যে সামনে একটা ক্যানেল রয়েছে, তো ক্যানেলটার জন্য এটা দিয়ে যাওয়া যাবে না, ব্যাক করতে হচ্ছে। একদম মাইল্ড করে দেখাচ্ছে। আসার সময় আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম, ফেরার সময়ও কিন্তু সেই রাস্তা দিয়েই ফিরতে হচ্ছে। কারণ যেটা দিয়ে আমরা গেলাম সেটা দেখলেই তোমরা যে ওদিকে রাস্তা নেই, যেহেতু একটা মাছ দিয়ে ক্যানেল গেছে, ক্যানেলটা পেরোনোর জন্য কোনো কানেক্টিং ব্রিজ নেই, ব্রিজ যেহেতু নেই, সো আবার এদিক দিয়েই ব্যাক করতে হচ্ছে। যাই হোক, ফেরার রাস্তাটাও কিন্তু সিনিক, এই জঙ্গলের মাঝখান দিয়ে ফেরাটা একটা ব্যাপক জায়গা। ইভেন যখন 25 ডিসেম্বর বা এই টাইমগুলোতে যখন ছুটি থাকে, তোমরা যদি এদিকে ওই ফিস্ট বা বনভোজন করতে আসছো, তো এগুলোতেও করতে পারো, আবার ওইদিকেও জায়গা রয়েছে সেখানেও করতে পারো। তো এটা একটা মানে ডেস্টিনেশন হিসেবে শর্টেড হতেই পারে, ভেরি গুড ডেস্টিনেশন। আমার তো খুব ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আর ফুচকাটা যেটা খেলাম সেটারও টেস্ট কিন্তু এভারেজ ছিল, খারাপ বলবো না, বাট হ্যাঁ মোটামুটি ঠিকঠাক ছিল। কারণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকার। পুলিশ গাড়ি। আচ্ছা, বিয়ে করে কেউ এটা বলতে পারে কি যে ভালোবাসার সময় নাই? এটা কি বলতে পারে? পারে না। দাদা আনম্যারেড ব্রো। আবার চলে এসেছি আমরা ওপেন রোডে। বাচ্চা ঘড়িতে 5:44, টার্গেট হচ্ছে 6:15-20 নাগাদ বাড়ি ঢুকে যাব, কারণ গিয়ে আবার কাজ রয়েছে কিছু, তো কুইকলি বাড়ি ঢুকে যাব। বিশেষ কিছু আর সেরকম দেখানোর নেই। আমি জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কি না, যে এখানে পোকার লিটারালি ঝড় চলছে। ধানের পোকাগুলো সব উড়ে উড়ে আসছে, আর এসে যে লাইট জ্বলছে, লাইট এসে পুরো ধাক্কা মারছে। তাতে হেলমেটের কাঁচের তো একদম 12টা, কিচ্ছু হবে না। চলতে চলতে চোখে পোকা ঢুকেছিল, এখানটায় দাঁড়ালাম মোটামুটি 10 সেকেন্ড 12 সেকেন্ড মতো। পোকাটাকে বার করলো মৌ একদম চোখ থেকে, বার করে আবার এখান থেকে জার্নি স্টার্ট করছি। তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো যে আমার এই ইয়েটার কি হাল হচ্ছে।
ক্যামেরা অ্যান্ড বোথ এই আমাদের ভাইজারটার, হ্যাঁ 12টা বাজিয়ে দিচ্ছে পুরো পোকাতে। ঠিক এতগুলো পোকা এর উপরে, আর এটার উপরে এই অবস্থা। পুরো রাস্তায় এইরকম পোকা খেতে খেতে আমরা এসছি, এই দেখে বুঝতে পারছো। এর মধ্যে কয়টা বেঁচেও রয়েছে, এখন মরেও নি যা বাবা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যদি ভালো লাগে। তাহলে দোল পূর্ণিমায় এসে পড়ে এখানে ঘুরতে পারো। এখন একটা চা খুব চালাচ্ছে, আমি রান্না করে যাই।